কারাগার থেকে পালালো আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির। প্রতিবাদে রাতভর উত্তাল বুয়েট, দ্রুত গ্রেফতারের দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের 16 বছর আজ শহীদ হন 57 সেনা কর্মকর্তা। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার সরকারের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান জোরদার। চুরি ছিনতাই ঠেকাতে মোড়ে মোড়ে তল্লাশি, 24 ঘন্টায় আটক 589 জন। ঘুষ ছাড়া শহরবর্তী হাসপাতালে মেলে না সেবা। আনসার থেকে আয়া সবার কাছে জিম্মি রোগী ও স্বজনরা সক্রিয় চোর চক্র। ওয়ার্ড বয় উনি একটা ক্যাথেটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে, কিন্তু আমরা সব কিছু নিয়ে এসেছি, তাও টাকা লাগবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাকে লাইনে দাঁড় করায় রাখছে। রাজশাহীতে কারিগরি ত্রুটিতে ঢিমেতালে চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। ছবি তুলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে নতুন ভোটাররা। ঠিকাদারিতে মাফিয়া ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং আওয়ামী লীগের ছত্রছায়ায় ভাগিয়ে নেয় বড় বড় প্রকল্প। কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। যেসব জেনে কাজ করেছে সেনে আমি বসে গেছে কুষ্টি আজ যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই। আসলে এই জায়গায় যেভাবে কাজ চলছে এভাবে কাজ চললে তো সহজে উন্নয়ন হবে না। নারায়ণগঞ্জে ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ চরমে, হুমকির মুখে জীববৈচিত্র্য, ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমিনের কারাগারের সেল থেকে পলায়নের ঘটনায় বিক্ষোভ করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত 11:30টায় শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার থেকে পলাশী মোড় হয়ে রাজু ভাস্কর্যে সমবেত হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে তারা। এ সময় শিক্ষার্থীরা হত্যাকারী জেমির দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়। সংবাদ সম্মেলন শেষে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ আবরার ফাহাদের হত্যাকারী জেমির পলায়নের জন্য অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রকে দায়ী করেন। বলেন, সরকারের ঊর্ধ্বতনরা এটি জেনেও লুকিয়ে রেখেছিল। আমরা হাইকোর্টে জেনেছি জেমি 5 আগস্টের পরে পালিয়েছে। এ সময় কোনো তালবাহানা না করে সরকার ও কারা বিভাগ থেকে স্পষ্ট জবাব চান তিনি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেমির পুনরায় গ্রেফতার এবং পলায়নের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানান আবরার ফাইয়াজ। উল্লেখ্য, আবরার হত্যা মামলায় কারাগারে আসা বিভিন্ন দণ্ডে দণ্ডিত 22 জন বন্দীর মধ্যে বর্তমানে 21 জন বন্দী আটক আছে। কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা 2019 সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল, একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। টাঙ্গাইলে 5 দফা দাবিতে মশাল মিছিল করেছে মেডিকেল শিক্ষার্থীরা। সোমবার রাত 10টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে পর্যন্ত মশাল মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধান একটি যৌক্তিক মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফা দাবি স্বাস্থ্য খাতে একটি বিপ্লব ঘটাতে পারে। দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও অনিশ্চয়তা দূর হবে, তেমনি রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবে বলেও জানান শিক্ষার্থীরা। বেশ কিছু বেহাল দশার যেই সমাধানগুলা বারবার পিছানোর ফলেও হচ্ছিল না, বারবার পিছানোর ফলে আমাদের ইন্টার্ন ডাক্তার বা আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং সিনিয়র জুনিয়র সকল ডাক্তারের যে প্রাণের দাবি, এই দাবিগুলো কখনোই ফুলফিল করা হয়নি। ম্যাথসে যদি আমরা ইলাবোরেট করি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, তো এখানে স্পষ্টভাবে তাদের ম্যাথসের ভিতরেই লেখা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখন অ্যাসিস্ট্যান্ট মানে কি সেটা যদি তারা না বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের
অযাচিত বিতর্কে জড়িয়ে পতিত স্বৈরাচারকে ফিরতে সুযোগ না দিতে সবাইকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে সর্বনাশের খাত থেকে দেশকে উঠিয়ে আনা সম্ভব বলেই মনে করেন তিনি। আর শত্রুরা বিএনপিকে উস্কানি দিচ্ছে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব কাজে সফল না হলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সাইফুল রিপনের প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নির্বাচনী রোডম্যাপ, পতিত স্বৈরাচারের বিচার সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে নেয়া কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার অদূরে ধামরাইয়ে সমাবেশ করে বিএনপি। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নিজেদের লাভের জন্য সরকারের কিছু লোক নির্বাচন পেছাতে চায়। সরকার আসে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবক হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই। এদিকে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক চালিয়ে পতিত স্বৈরাচারকে যাতে সুযোগ করে দেয়া না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দেশের বেশিরভাগ মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাই বলে সে আশায় বসে না থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঘোষিত প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই কর্মসূচি স্থগিত করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। এদিকে আজ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি হওয়ার কথা রয়েছে। আজ 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের 16 বছর। 2009 সালে এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মর্মান্তিক দিনটিকে স্মরণ রাখতে প্রতি বছর 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। এবছর থেকে পালিত হতে যাচ্ছে শহীদ সেনা দিবস। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। 16 বছর আগে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে চলে নারকীয় হত্যাযজ্ঞ। এতে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। নিহত হন সব মিলিয়ে 74 জন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
বিদ্রোহ ও হত্যা মামলার বিচার হলেও গেল বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর পুনরায় তদন্তের দাবি ওঠে। এটিকে পরিকল্পিত সেনা নিধনের পাশাপাশি সম্পৃক্ততার অভিযোগ ওঠে বিদেশি ষড়যন্ত্রেরও। এ নিয়ে গেল বছরের ১৯ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও দায়ের করা হয়। হৃদয় বিদারক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিতে গেল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মধ্য দিয়ে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। দিনটি গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রতি বছর এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হবে। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে ভারতের উপর। তবে শেখ হাসিনা ভারতে বসে বারবার বক্তব্য দেয় দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্করের করা মন্তব্যের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, ভিসা স্থগিত, বাংলাদেশি দূতাবাসে উগ্রপন্থীদের হামলা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে কয়েক দফায় তৈরি হয় উত্তেজনা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে, সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমন প্রেক্ষিতে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দুই দেশের মধ্যেই পরস্পরের বিরোধিতা আছে, তবে ভারতে বসে শেখ হাসিনার করা মন্তব্য উভয় দেশের সম্পর্কে বেশি প্রভাব ফেলছে। আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতা হতে দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্নজন বলে বেড়াচ্ছে। আর তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না। বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশ বিষয়, যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয়। ভারত চিকিৎসা ভিসাও বন্ধ করলে বাংলাদেশ বিকল্প খুঁজে নেবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ভিসা অ্যাবসলিউটলি তাদের অধিকার, তারা যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলার নেই, কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে, আমরা তো বিকল্প খুঁজে নেবই। এদিকে আফ্রিকায় বাংলাদেশের নতুন সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আফ্রিকা অঞ্চলে কৃষি ও ওষুধ শিল্পে বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশের। সেখানকার শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও ভূমিকা রাখবে বলেও জানান উপদেষ্টা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাত জুড়ে চলে যৌথ বাহিনীর পেট্রোলিং। এ সময় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়িকে মামলা দেওয়ার পাশাপাশি চালানো হয় তল্লাশি। রাজধানী ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় সোমবার সন্ধ্যা থেকে সারা রাত যৌথ বাহিনীর চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি কম্বাইন্ড পেট্রোলিং চলে। ছিনতাই, লুট, ধর্ষণ ও কিছু কিছু ক্ষেত্রে যৌথ বাহিনীর উপর হামলায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিন ধরে অস্থিতিশীল। এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। ছিনতাই রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেররিজম ইউনিট যৌথ অভিযান চালায়। অন্যদিকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সোমবার সারা দেশে আরও 589 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট 9,253 জনকে গ্রেফতার করা হয়। 14টা মামলা হয়েছে। 14টা মামলায় 50,000 টাকার মতো জরিমানা হয়েছে। অন্য দিনের সাথে আজকে কিছুটা ভালো মনে হচ্ছে। সারাতে এখানে নাইট থাকে আর কি, আইন শৃঙ্খলা প্লাস হলো আমাদের গাড়ির ট্রাফিকের যানজট না লাগে।
সারা দেশের ন্যায় সাভারেও চলছে অপারেশন ডেভিল হান্ট। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারে এবং সাভার মডেল থানাতে। আপনাকে জানিয়ে রাখি যে অপারেশন ডেভিল হান্টের শুরু থেকে এখন পর্যন্ত 143 জনকে গ্রেপ্তারের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির তিনি। এবং গত 24 ঘন্টার যে হিসাবটি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সাভার মডেল থানায় 4 জন, আশুলিয়া থানায় 5 জন এবং ধামরাই থানাতে কিন্তু আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া যদি আপনাকে অন্যান্য বিষয়গুলো জানাই যে এই যে শুরু থেকে এখন পর্যন্ত ডেভিল হান্টে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে সাভার থানায় কিন্তু 62 জনকে গ্রেপ্তার করেছে এবং আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে 49 জনকে, আর বাকি 32 জনকে গ্রেপ্তার করেছে ধামরাই মডেল থানা পুলিশ। এবং এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত একটি পিস্তল, একটা ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে একজনের কাছ থেকে এবং অন্যান্য যে সমস্ত আসামি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কিন্তু আপনি জানেন যে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই গত 23 ফেব্রুয়ারি অর্থাৎ একদিন আগেই কিন্তু আশুলিয়াতে এক অভিনেতার বাড়িতে গ্রিল কেটে ঢুকে সেখানে তাকে কয়েক রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকে আশুলিয়া থানার যিনি দায়িত্বে ছিলেন অফিসার ইনচার্জ তাকে কিন্তু ক্লোজ করা হয়েছে। পাশাপাশি এই যে সংখ্যক ব্যক্তিকে এখন পর্যন্ত অর্থাৎ 143 জনকে যে গ্রেপ্তার করেছে শিল্পাঞ্চলে, এটাতে কিছুটা স্বস্তি ফিরলেও যেহেতু এখানে লাখ লাখ মানুষ বসবাস করেন সেই হিসাবে কিন্তু এটা খুবই কম, যে কারণে আর বিশেষ করে সাভার থানায় যে 5 আগস্টের পরবর্তী সময়ে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেটি কিন্তু এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য উদ্বেগের কারণ। তাই তারা বলছেন যে এই যে অস্ত্রগুলো বিশেষ করে এখন চলমান পরিস্থিতিতে যে সমস্ত অরাজকতাগুলো চলছে শিল্পাঞ্চলে, ছিনতাই, ডাকাতি এবং অন্যান্য যে সমস্ত অপরাধগুলো ঘটছে এগুলো নিয়ন্ত্রণে আরো জোরালোভাবে কিন্তু এই অপারেশন ডেভিল হান্টটি পরিচালনা জরুরি। পাশাপাশি এই যে সংখ্যক ব্যক্তিকে ধরা হয়েছে সেই বিষয়ে সেই সব ব্যক্তির মধ্যে কিন্তু অধিকাংশই রয়েছেন যারা বিগত দিনে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া যদি বলি যে এই যে আইন শৃঙ্খলার চলমান পরিস্থিতিতে কিন্তু গতকাল থেকে বিশেষ করে 2টি প্যাট্রোলিং টিম কিন্তু পুলিশ নামিয়েছেন। তারা সন্ধ্যার পর থেকে কিন্তু প্যাট্রোলিং করছেন যেন অপরাধ প্রবণতাকে আরো কমিয়ে আনা যায়। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। বুবলি। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে ডেভিল হান্টের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমন। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সেবা পেতে আনসার, আয়া বা ওয়ার্ড বয়কে ধাপে ধাপে দিতে হয় টাকা। ক্যামেরায় এমন চিত্র ধারণ করায় তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও সহায় সম্বল হারাচ্ছেন রোগী স্বজনরা। আর রিপ্রেজেন্টেটিভদের চাপে ডাক্তারের দেখা পেতে হিমশিম খেতে হয় রোগীদের। সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে সেখানকার চিত্র তুলে ধরেছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন ইশাদ সোহেল। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ভিড়ে অনেকটাই কোণঠাসা রোগীরা। অসুস্থ রোগী দাঁড়াই আছে কিন্তু আগে রিপ্রেজেন্টেটিভ ঢুকে যায়, ডাক্তাররাও কিছু বলে না। তাইলে রোগীগুলো কি মারা যাবে? এগুলো কি দেখার কেউ নাই সরকারের? দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন বেশিরভাগ, আবার অনেকে তখনও ব্যস্ত রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলতে। এমন কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে পালাতে থাকেন সবাই। হাসপাতালের লোক আপনি? জি না ভাইয়া। আপনি এই যে ছবিগুলো তুলছেন, কিছুক্ষণের মধ্যে রিপ্রেজেন্টেটিভ চক্রের তোপের মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। কোন রোগীর হয়রানি করছে আপনি দেখান। রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলতেছেন। কোন রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলছি জিজ্ঞাসা করেন। কে বলছে? তাদেরকে রেখে আপনারা যে রোগীকে রেখে ডাক্তারের চেম্বারে সময় দেন, এতে কি রোগীরা হয়রানি হচ্ছে না? আমি প্রেসক্রিপশন তুলছি, আপনার প্রুফমেন্ট দেখান। এই যে সব রোগীরা বলল। কে বলছে বলেন? আমি প্রেসক্রিপশন তুলছি। আপনার সামনেই তো এইমাত্র বললেন। আরে আমি তুলছি এটা বলছে নাকি আপনাকে? শুধু রিপ্রেজেন্টেটিভদের দৌরত্ব নয়, সরকারি হাসপাতালটিতে সেবা পেতে ধাপে ধাপে আনসার, আয়া বা ওয়ার্ড বয়কে দিতে হয় টাকা। এতে ক্ষুব্ধ রোগীরা। ওয়ার্ড বয় উনি একটা ক্যাথাটার লাগাবে, ওখানে টাকা চাচ্ছে, কিন্তু আমরা সব কিছু নিয়ে আসছি, তাও টাকা লাগবে। শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমাকে লাইনে দাঁড় করায় রাখছে।
আমি 2বার ডাকার পরও কি দেয় নাই। ওয়ার্ডে ঢুকতেই মেলে টাকা নেয়ার প্রমাণ, আবার ক্যামেরার সামনে তা অকপটে স্বীকারও করেন আনসার থেকে ওয়ার্ড বয়রা। এই দেখেন 20 টাকা শুনে দিছি। এই 30 টাকা কি জন্য নিলেন? আমি চাই না উনি দিছে ভাই ছাড়া এই যে টাকাটা নিচ্ছেন শুধু স্যার আমি যে করি স্যার শুধু স্যার সে হাসপাতাল ঘুরে স্যার দেখেন কি অবস্থা, স্পেশাল ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে ভরা, টাকা পয়সা নিয়ে চলে যায়। এর মধ্যেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নার্সরা, বলেন তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না ভিডিও। কিন্তু আপনি তো এখানকার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করবেন। আচ্ছা, তো এই যে ধরেন এই যে টাকা নেওয়ার যে বিষয়, না টাকা কেউ এখানে নেয় না। এই যে উনি বলল টাকা নিচ্ছে, না না না, হ্যাঁ ওয়ার্ড বয় ওনার কাছে কি জন্য টাকা নিচ্ছে ওনাকে ভালো করে প্রশ্ন করছেন, আপনি তাকে জিজ্ঞাসেন। হ্যাঁ, এটা কি আপনারা যখন অনুমতি দিবেন, আপনারা যখন আমাদের সাথে সাথে থাকবেন, তখন কি এইগুলো থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। হাসপাতালটিতে চোর চক্র আর অজ্ঞান পার্টির খপ্পরেও পড়ছেন রোগী আর স্বজনরা। অনেকেই হারাচ্ছেন অর্থ, মোবাইল ফোন সহ মূল্যবান সম্পদ। সময় নার্সেরা ওয়ার্ড বয়রা কি সরকারি জিনিস বেচা খাইবো, সিট বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা বেচা খাইবো, এটা গরিবের জন্য না। অজ্ঞান করে সবকিছু 22,000 টাকা এবং কি আপনার যে কানের সোনা এগুলো খুলে লয়ে গেছে, সবকিছু অজ্ঞান করে সাইকেলটা নিয়ে চলে গেছে। এখন আমি প্রশাসনিক ভবনে গেলাম, তারা আমাকে ফুটেজটুকুই দিছে, তারা বলতেছে যে আমাদের আর কোনো কিছু করণীয় নাই। অভিযোগের পাহাড় নিয়ে এবার পরিচালকের মুখোমুখি দেশ টিভি। তার দাবি, অনিয়ম আর দুর্নীতি রোধে সাংবাদিক প্রবেশ অবাধ করেছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে নেবেন কঠোর ব্যবস্থা। প্রকৃত চিত্র যেন ফুটে ওঠে, ফলে সেবা উন্নতিকরণের জন্য স্বাধীন সাংবাদিকতাকে আমি সবসময়কে প্রমোট করি। কিছু দুষ্টু স্টাফ আছে, কিছু দুষ্টু লোক আছে যে কখনো কখনো তারাই অসৎকর্ম করে, আমরা প্রতিনিয়ত এগুলোর বিরুদ্ধে অভিযান চালাই। নতুন পরিচালক দায়িত্ব নেওয়ার আগে অনিয়ম দুর্নীতি আড়াল করতে হাসপাতালটিতে ছিল সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেশের দুর্নীতির আঁতুড় ঘর ভেঙে প্রশিক্ষণের মাধ্যমে সব স্কাউটদের দিয়ে নতুন সমাজ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সোমবার রাতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টে অনুষ্ঠিত 7ম কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় 7ম দিন ব্যাপী এই ক্যাম্পে সারা দেশ থেকে 4000 রোভার স্কাউট, 1500 স্বেচ্ছাসেবক কর্মকর্তা সহ প্রায় 6000 মানুষের জনসমাগম ঘটে এই কমুডেকায়। এদিন রাতে মহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হয় কমুডেকার আনুষ্ঠানিকতা। বৈষম্যের পথে, ন্যায় বিচারের পথে একটি বড় অন্তরায় হয়ে থাকে, সেই অন্তরায় হচ্ছে দুর্নীতির অপশাসন। এবং এই দুর্নীতি স্তরে স্তরে, রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে বিষাক্ত করে দিয়েছে, আমাদের রক্ত বিষাক্ত করে দিয়েছে। রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে লাগা আগুনে পুড়ে গেছে প্রায় 150টি রিসোর্ট কটেজ। এতে ছাই হয়ে গেছে সব মালামাল। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর 5.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সহকর্মী মিশু মল্লিকের রিপোর্ট জানাচ্ছেন আপু অনুপু। ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা, চিৎকার ছোটাছুটি পর্যটকদের। আগুনের এই ভয়াবহতা রাঙ্গামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালির। সোমবার দুপুরে রুইলুই এলাকার অবকাশ কটেজে আগুন লাগে, এরপর ছড়াতে থাকে চারপাশে। একে একে পুড়ে ছাই 150টির মতো রিসোর্ট, কটেজ ও ঘরবাড়ি। প্রথম সাইড সাজেক গেস্ট হাউস পর্যন্ত যত রিসোর্ট আছে সবকিছু পুরো ছারখার হয়ে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে স্থানীয়রা। স্থানীয় ফায়ার স্টেশন না থাকায় রাঙ্গামাটি, দিঘিনালা ও খাগড়াছড়ি সদর থেকে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান বাহিনীও। রাঙ্গামাটির জেলা প্রশাসক জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাঠ পর্যায়ে কাজ শুরুর পর নানা সীমাবদ্ধতায় চলছে ভোটার নিবন্ধন কার্যক্রম। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তুলতে হচ্ছে ছবি। নিবন্ধন কাজে দেখা যাচ্ছে কারিগরি ত্রুটি। অনেক কেন্দ্রে রাতেও চলছে নিবন্ধনের কাজ, ফলে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে ঢিমেতালে। কাজী শাহেদের প্রতিবেদন।
রাজশাহীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরের এই লম্বা লাইনটি নতুন ভোটার হতে এসেছেন তাদের। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়েছিলেন ভোটার তালিকায় নিজের নাম নিবন্ধন করতে, ছবি তোলার জন্য। সফটওয়্যার প্রবলেমের কারণে যখন ভিড়টা বাড়তেছে তখন আমাদের দেরি হচ্ছে। কাজটা একটু ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, এটা একটা কারণ আছে। কাজ তাড়াতাড়ি হচ্ছে না, সেজন্য দাঁড়ায় থাকতে হচ্ছে। ভোটারের বায়োমেট্রিক স্বাক্ষর, ছবি তোলা, নাম সহ 20 ধরনের তথ্য পূরণ করতে হচ্ছে। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট হালকা হয়ে যাওয়া কিংবা ঘামের কারণে শতকরা 20% নারীর আঙুলের ছাপ নিতে সমস্যা হচ্ছে, যা নিবন্ধনের গতি কমিয়ে দিচ্ছে বলে দাবি অপারেটরদের। কম বেশি একটু ওঠানামা করতেছে, কারণ এই ইলেকট্রিক জিনিস মানে সে সবসময় এক মতন দিতে পারছে না আমাদেরকে। ফিঙ্গার, সিগনেচার, চোখের আইরিশ, এগুলো সবগুলো নিতে হচ্ছে। কারো ফিঙ্গার আসছে না, মানে ঘাম আছে হাতে, এগুলো করতে আমাদের একটু দেরি হচ্ছে। যেগুলা ভোটার আছে সবগুলো একসাথে চলে আসছে, নাহলে আমাদের কাজ ঠিক গতিতে চলতেছে আর। নির্ভুল তথ্য সহ ডাটা এন্ট্রি করার জন্যই কিছুটা সময় লাগছে, দাবি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার। ছবি সহ শুধু ভোটার তালিকায় নয়, এটার থেকে একটা বাই প্রোডাক্ট পায় তারা, জাতীয় পরিচয়পত্র, তথ্যগুলা নিতে কিছুটা তো সময় লাগবে, কারণ এটার সাথে তো আমাদের ইয়াং জেনারেশনরা অভ্যস্ত হতে একটু সময় লাগতেছে, কিন্তু তথ্যটা ভালো হচ্ছে, ধীর গতি না, এটা যন্ত্রপাতি দিয়ে কাজ, শুধু তো নাম লিখলেই হয় না। নির্বাচন কমিশন গত 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ করেছে। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নিবন্ধনের কাজ, চলবে 11 এপ্রিল পর্যন্ত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 15 বছর আগেও ছিলেন কুষ্টিয়া অঞ্চলের ছোটখাটো একজন মামুলি ঠিকাদার। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গড়ে তোলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা, হয়ে ওঠেন জেলার অপ্রতিদ্বন্দ্বী ঠিকাদার। একক হস্তে নিয়ন্ত্রণে নেন পানি উন্নয়ন বোর্ডের সব কাজ। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বলছি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের কথা। এখন পর্যন্ত তার প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের যত কাজ করেছেন তার অধিকাংশতেই উঠেছে অনিয়মের অভিযোগ। প্রকল্পের নামে লুটপাট করেছেন সরকারের কোটি কোটি টাকা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঠিকাদার বশির আহমেদ 2016 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি রক্ষায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কুমারখালীর শিলাইদহে 200 কোটি টাকার প্রকল্প হাতে নেয়, যার কাজ পান বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে সে কাজ শেষ হওয়ার 2 মাসের মধ্যেই শুরু হয় বাদে ভাঙন। এরপর কয়েক দফায় পানি উন্নয়ন বোর্ড তা সংস্কার করলেও এখনও রয়ে গেছে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের স্পষ্ট ক্ষত। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের নামে শুধু অর্থই লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সুফল থেকে বঞ্চিত হয়েছেন তারা। বসি সব জেনে কাজ করেছে, সে নেই আমি বসে গেছে। কুষ্টিয়া যে জায়গায় করেছে কাজটা ভালো করে নেই। এমন সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও 2023-26 অর্থ বছরে তালবাড়িয়া ও শিলাইদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পের 33টি প্যাকেজের মধ্যে 2টি প্যাকেজের 250 কোটি টাকার কাজ করছেন বশির আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান। চলমান এ কাজ নিয়েও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উঠেছে কাজের ধীরগতি সহ নানা অনিয়মের অভিযোগ। আসলে এই জায়গায় যেভাবে কাজ চলছে এভাবে কাজ চললে তো সহজে উন্নয়ন হবে না। টিআইবির প্রতিনিধিরা বলছেন, অনিয়মের প্রমাণ থাকার পরও এসব প্রতিষ্ঠান কিভাবে কাজ পায় তা খতিয়ে দেখা উচিত। এ অনিয়মের সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজস্য থাকতে পারে বলেও মনে করেন তিনি। দীর্ঘদিন থেকে অন্য কেউ দেখা যাচ্ছে সেখানে কাজ পায় না, সে একই ব্যক্তি পেয়ে যাচ্ছে। এখানেও কোনো গাফিলতি আছে কিনা কর্তৃপক্ষের, সেটা তো দেখার বিষয়, তদন্ত করে। আর অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন, কালো তালিকাভুক্ত না হয় লাইসেন্সের বলেই কাজ পাচ্ছেন এই ঠিকাদারি প্রতিষ্ঠান। ইজিপিতে তাকে এখনো ডিবার করা হয়নি বা কালো তালিকাভুক্ত না করার কারণে তার লাইসেন্সের বলে উনি আসলে কাজটা পেয়ে থাকেন। 2016 সালে কুমারখালীর শিলাইদহে বাঁধ নির্মাণ প্রকল্পের অনিয়মের প্রমাণ মেলায় সে সময় 2 কোটি টাকার জরিমানাও গুনতে হয়েছিল এই ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নারায়ণগঞ্জে ইটভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ করছে, তেমনি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনছে। শীত মৌসুমে ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এছাড়া ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ। নদী তীরবর্তী এসব অবৈধ ইটভাটায় অভিযান হলেও বন্ধ না হওয়ায় ক্ষিপ্ত পরিবেশ কর্মীরা।
এদিকে বায়ু দূষণ রোধে চলমান ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নারায়ণগঞ্জের শীতলক্ষা, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর তীর ঘেঁষা এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়া বিষ ছড়াচ্ছে বাতাসে। অবৈধ ইটভাটার কবল থেকে বাদ যায়নি উপজেলার কৃষিপ্রবণ এলাকাগুলোও। হুমকির মুখে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে গাছপালা। ইটভাটার দোয়া আপনার এই যে আমাদের গাছের যে অবস্থা, একটা গাছও ফল আসে না। যেসব গাছে তাই সবসময় আম থাকতো, তারপর কাঁঠাল হইতো, এখন আম নাই, কাঁঠাল হয় না। এই চুলাটা, এই যে বালুটা, রাস্তাঘাট চলাফেরা খুব ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, এই জেলায় 242টি ইটভাটার মধ্যে 230টি অবৈধ। নিষেধাজ্ঞার পরও প্রশাসনের নাকের ডগাতেই চলছে এসব ইটভাটা। সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক, বন্দরের নাঙ্গলবন্দ, রূপগঞ্জের কর্ণগোপ, 2500-এর কলাপাহাড়িয়া ও সোনারগাঁয়ের নোয়াপুরে। ইটভাটার কালো ধোঁয়ায় চর্মরোগ, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। প্রাকৃতিকভাবে যেরকম অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য থাকার কথা, সে ভারসাম্যের ব্যাঘাত ঘটছে। জনসাধারণের মধ্যে দেখা গেছে যে শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধি পাচ্ছে। গেল ডিসেম্বর থেকে এখন পর্যন্ত অবৈধ ইটভাটায় 39টি অভিযানে 65,55,000 টাকা জরিমানা আদায়ের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধ ইটভাটার বিষয়ে কোনো ছাড় নয় বলছেন জেলা প্রশাসক। প্রায় সময় অভিযান পরিচালনা করতেছি। এছাড়া আমরা ইটভাটাগুলোকে এনফোর্সমেন্টের আওতায় নিয়ে আসতেছি। যেসব প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র এবং নবায়নবিহীনভাবে পরিচালনা করতেছে, তাদের আমরা মনিটরিং এনফোর্সমেন্ট উইনের মাধ্যমে ডেকে ক্ষতিপূরণ আদায় করতেছি। অনেকগুলো ইটভাটা আমরা বন্ধ করে দিয়েছি পরিবেশ দূষণের কারণে, এবং আপনারা জানেন যদি কাঠ ব্যবহার করে সেক্ষেত্রে যেগুলো ব্যবহার করছে তাদের আমরা বন্ধ করে দিচ্ছি। যে সমস্ত ইটভাটাগুলো লাইসেন্সবিহীনভাবে চলবে সেগুলো আমরা সব বন্ধ করে দেব। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, শুধু জরিমানাই নয়, এসব অবৈধ ভাটার বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ প্রয়োজন। পরিবেশকে রক্ষা করতে হলে এই ইটা ভাটা, অবৈধ ইটা ভাটা এবং সেই সাথে কালো ধোঁয়া যাতে আমাদেরকে আক্রান্ত না করে, পরিবেশ নষ্ট না করে, সে কাজ করতেই হবে। নদীর পার্শ্ববর্তী কিংবা নদীকে দখল করে সেই সমস্ত ইটভাটাকে অবৈধ বলে ঘোষণা করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জীববৈচিত্র্য ও পরিবেশ বাঁচাতে এখনই ব্যবস্থা নেওয়া না হলে ঝুঁকি আরও বাড়বে বলে দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।